জুলাই আন্দোলনের অবিসংবাদিত অধ্যায় সাভার। নিয়ন্ত্রণ নিতে ছাত্র জনতার ওপর চলে নির্বিচারে গুলি। 5 আগস্ট পর্যন্ত 20 দিনে শহীদ অন্তত 50। রেকর্ড বৃষ্টিতে ফেনীর 3 নদীর বাঁধে 11 স্থানে ভাঙন, 25 গ্রাম প্লাবিত। শহর জুড়ে জলাবদ্ধতা। নোয়াখালীর 4 উপজেলায় মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা। সাভারের আমিন বাজারে 12 দিন ধরে নেই গ্যাস। বিপাকে 1 লাখেরও বেশি বাসিন্দা। সিএনজি স্টেশন ও ব্যবসা প্রতিষ্ঠানেও দুর্ভোগ। বেচা কিনে নাই, আমাদের মালিক পক্ষ কিভাবে আমাদেরকে বেতন দিবে? আমরা দুগা ভাত রাঁধতে পারি না, চিরামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগে বাংলাদেশ। সৈয়দপুরে বছরে 50টি কোচ সংযোজনের লক্ষ্য। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। এবং বরগুনায় নিয়ম না মেনে সংরক্ষিত বনের মাটি কাটার মহোৎসব। ধরা ছোঁয়ার বাইরে প্রভাবশালীরা, উদাসীন বন বিভাগ, ক্ষুব্ধ স্থানীয়রা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের মুখে সর্বপ্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে এ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার ওপর অব্যাহত গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। 18 জুলাই গুলিবিদ্ধ ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে টেনে হিচড়ে নামানোর দৃশ্য দেখে কেঁদেছিল দেশবাসী। আশুলিয়ার লাশ পোড়ানোর ঘটনা ইতিহাসে বিরল। ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণ অভ্যুত্থানের পর এখন অনৈক্যের সুর দেখছেন জুলাই যোদ্ধারা। হাসিব বিল্লার প্রতিবেদন। পুলিশ একটা টের পাইছে যে এপিসিতে কেউ উঠছে পিছনে, তো যে নাকি ওই যেটা ঢাকনা থাকে সেটা এরকম বন্ধ করতে যাচ্ছে। তখন গাড়ি থেকে পুলিশ নেমে এসে শটগান দিয়ে তার একেবারে বুকে, মানে এটা পরিকল্পিত, তাকে বাঁচতে দেওয়া যাবে না। তখন ওরা ওখান থেকে না নামায়ে কয়েকবার করে রাউন্ড দিতে থাকে ওকে উপরে রেখেই, এবং এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। যখন দেখছে যে কিছুটা ছাত্ররা পিছাই গেছে ছাত্রজনতা, তখন হচ্ছে ওকে ওইভাবে ওখানে ফেলে দেয়। পারতপক্ষে ওই ভিডিওটা ইচ্ছাকৃতভাবে রিপিট করতে চাই না। এটা বাবা মা বা বোন বা যারা ওই লুইসার কেউই আসলে চুপ থাকতে পারে না, প্রত্যেকের চোখে পানি চলে আসে। ওরা ভেবেছিল ইয়ামিনের ওপর গুলি করলেই দমে যাবে আন্দোলন, কিন্তু ইয়ামিনের সাথে পুলিশের এমন বর্বরতা দেখে ফুঁসে ওঠে ছাত্র জনতা। রাজপথে নেমে আসে লাখো ইয়ামিন। শুধু সাভারেই 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদ হন 50 ঊর্ধ্ব মানুষ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরেক বেদনার উপাখ্যান হয়ে আছে সাভারের শ্রাবণ গাজী। সাভার ডেইরিতে এই শহীদের কবরের পাশেই আমাদের কথা হচ্ছিল তার মায়ের সঙ্গে। বলছিলেন মালয়েশিয়ায় সফটওয়্যার প্রকৌশল পড়া শ্রাবণের বার্ষিক ছুটি পড়েছিল উত্তাল জুলাইয়ের ঠিক মাঝামাঝিতেই। বিদেশে পড়াশোনা করা ওই যুবক ঘরে থাকতে পারতেন, কিন্তু রক্তিম জুলাইয়ের আহ্বান তা হতে দেয়নি। পুরো জুলাই জুড়ে তো ছিলেনই, সামিল হয়েছিলেন অভ্যুত্থান দিনের শহীদি মিছিলে। কে জানে যে এত সুখের সংসারটা আমার একটা গুলির আঘাতে আবার শেষ হয়ে গেছে, সবকিছু আবার সব শেষ হয়ে গেছে। আমরা এখন ঘরের মধ্যে ভালো মতো থাকতে পারি না, যেদিকে তাকায় সেদিকে তো বসে থাকতো। মূলত 5 আগস্ট চরম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ঢাকার এই প্রবেশ পথে। পুলিশের ব্যারিকেড ও মৃত্যু ভয় উপেক্ষা করে কয়েকশো মানুষ জড়ো হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শপথ নিয়ে ঢাকা অভিমুখে দ্রোহের যাত্রা শুরু হয় বেলা 11টার পর। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় অসংখ্য গার্মেন্টস শ্রমিক। বিপরীতে অস্ত্র গোলা বারুদ নিয়ে গণমানুষকে রুখে দিতে মরিয়া স্বৈরাচারের সহযোগীরা। প্রত্যেকটা এলাকায় মানুষজন অপেক্ষা করছে কখন জাহাঙ্গীরনগরের মিছিল আমার এলাকার সামনে দিয়ে যাবে, তখন সেখানে যুক্ত হব। তো যুক্ত হচ্ছে, তো এক পর্যায়ে আমরা হচ্ছে পাকিজা পর্যন্ত যাওয়ার পর ওইখানে অনবরত গুলিবর্ষণ শুরু হয়। দেখলাম যে আমার ঠিক এক হাত সামনে একটা ছেলে আসলে তার ঘাড়ে গুলি লাগে এবং সে ওখানে পড়ে যায়। আমার হাতে স্লোগানের মাইক এবং কিছুজন মানুষ তাকে নিয়ে একদম আমার গা ঘেঁষেই শ্রাবণ গাজীকে কোলে করে নিয়ে যাচ্ছে। তখন শিক্ষকরা প্রায় 9-10 জন হাত তুলে পুলিশদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে, কিন্তু পুলিশরা কিন্তু সেই মিছিলে নির্বিচারে টিয়ার গ্যাস, গুলি সহ অনেক ধরনের
আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সেদিনই সাভারের আশুলিয়ায় ঘটে যায় হৃদয় বিদারক আরেক ঘটনা। পুলিশের গুলিতে প্রাণ হারানো 5 জন এবং গুরুতর আহত একজনকে ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় পেট্রোল ঢেলে। বর্বরোচিত ঘটনার সাক্ষী হয় বিশ্ব। সাভার অঞ্চলে তীব্র আন্দোলন শুরু হয়েছিল এর 20 দিন আগে। 15 জুলাই সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত মশাল মিছিলে হামলা করে ছাত্রলীগ। হামলার মুখে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে সেখানেও হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত অস্ত্রধারীরা। পরদিন শিক্ষার্থীরা একজোট হয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে ছাত্রলীগকে। ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হিসাবে প্রথম নাম লেখায় জাহাঙ্গীরনগর। যখন নারীদের উপর তারা আঘাত আনতে দ্বিধাবোধ করে না, তখন আসলে এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী ফুঁসে ওঠে। প্রশাসন আমাদের এই হামলার উপযুক্ত জবাব তো দেয়নি, বরঞ্চ আশেপাশে সন্ত্রাসীদের ভাড়া করে এনে এবং পুলিশ প্রশাসনকে এনে ছাত্রলীগের সহকারে আমাদের উপরে একটা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সম্প্রতি 15 জুলাইকে কাল রাত হিসাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক পর্যায়ে যখন গণ অভ্যুত্থানের 1 বছর পর নতুন বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত স্বপ্ন কতটা পূরণ হলো প্রশ্ন ছিল তাদের কাছে। আমরা ইন্ডিয়ার আধিপত্য আমরা মানি না, আমরা স্বৈরাচারের কোনো কথাই আমরা থেমে থাকবো না। তো এই জায়গাটাতে আমরা সবাই একমত ছিলাম, কিন্তু এখন এই নির্বাচনের নামে এখানে কিন্তু এক ধরনের মেকানিজম হচ্ছে যে কীভাবে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে। ক্যাম্পাসের অর্থাৎ কর্তৃত্বমূলক যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক সমিতির যারা ছিলেন এবং বিএনপিপন্থী যারা ছিলেন তারাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ পদগুলোতে অবস্থান নিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষিতে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পর, প্রত্যেকটা সফল আন্দোলনের পর এক একটা গোষ্ঠী তৈরি হয় যারা আন্দোলনের সফলতাকে লুট করবার জন্য উঠে পড়ে লেগে যায়। যে ঐক্যবদ্ধ আন্দোলন আমরা মাঠে গড়িয়েছিলাম 24 জুলাইতে, আজ এসে কিন্তু আমরা হতাশ। আমরা দেখতে পাচ্ছি অনৈক্যের সুর। যে এই শহীদদের যে স্বীকৃতি, যে জুলাই যে সনদ, কোনো কিছুই দিতে আসে না। কিন্তু আমাদের সন্তানের বিচারকে আজ হইব তাও কোনোই নাই। হাসিব বিল্লাহ, এখন সাভার। টানা বর্ষণে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে 25টিরও বেশি গ্রাম। বুধবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় প্রায় 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে ফেনী শহর জুড়েও দেখা দিয়েছে জলাবদ্ধতা। পরিস্থিতি বিবেচনায় ফুলগাজী উপজেলার 99টি এবং পরশুরাম উপজেলায় 32টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে ভিড় করছেন স্থানীয়রা। সুলাইমান ডালিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টানা বৃষ্টিতে ভোগান্তির এমন চিত্র ফেনী শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকায়। গত দুদিনের টানা বৃষ্টিতে ফেনী শহরের বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন পৌর কর্তৃপক্ষ বা পানি উন্নয়ন বোর্ড কেউই 2024-এর ভয়াবহ বন্যার অভিজ্ঞতা কাজে লাগায়নি। খাল দখলমুক্তকরণে ব্যর্থতা ও ড্রেনেজ ব্যবস্থার সেই আগের বেহাল দশায় ফের ডুবেছে নগর। 2024-এর যে বন্যা হচ্ছে আমাদের আসলে ওইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি নাই, যেহেতু আমাদের যে প্রশাসন ছিল ওরা হচ্ছে সঠিক একটা ব্যবস্থা নিতে পারে নাই, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিতে পারে নাই, ড্রেনেজ ব্যবস্থাগুলোর প্রতি একটুও নজর দেয় না আমার মনে হয় না বর্তমান প্রশাসন। যদি নজর দিত আমার মনে হয় না এই সামান্য বৃষ্টিতে এরকম পানি উঠতো। বাঁধগুলোর নির্মাণ হয় নাই, আবার ড্রেনেজ ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই। ফেনীতে মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 441 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে এখন পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত। যার প্রভাবে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 11 স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলো সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বন্যা পরিস্থিতি বিবেচনায় ফুলগাজী উপজেলার 99টি এবং পরশুরাম উপজেলায় 32টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ফেনী শহরে জলাবদ্ধতার জন্য স্থানীয়রা পৌর প্রশাসনের ব্যর্থতাকে দুষলেও প্রশাসক বলছেন ভিন্ন কথা। বড় বড় ড্রেন তৈরি করব এবং ড্রেনের মধ্যে আন্তঃসংযোগ আমরা করে দেব। তবে আমাদের এই ড্রেনগুলি তো আলটিমেটলি আমাদের খালে, নদীতে এবং সমুদ্রে যে পড়েছে, এই যে দীর্ঘ যাত্রাপথ, এখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, এই জন্য সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলি আছে তাদের সঙ্গে আমাদের এই কার্যক্রমের সমন্বয় করতে হবে।
স্থানীয়রা বলছেন নদী বাঁধের যথাযথ মেরামত, খাল দখলমুক্তকরণ ও নিষ্কাশন ব্যবস্থায় ড্রেনগুলোকে কার্যকর করা গেলে কমানো যেত দুর্ভোগ। এখন ফেনী এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী শহর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন এখন কি পরিস্থিতি, আর জলাবদ্ধতা কিছুটা কমলো কিনা? উজ্জ্বল, গতকাল বিকেল পর্যন্ত ফেনী শহরের যে চিত্র ছিল একদম কোমর পরিমাণ পানি, সেই চিত্র থেকে কিছুটা উত্তরণ হয়েছে। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের যে পরিস্থিতি ছিল সেখান থেকে পানি কিছুটা কমেছে এবং অন্যান্য সড়ক থেকেও পানি কমেছে, কিন্তু শহরের অধিকাংশ এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। অপরদিকে এই টানা 24 ঘন্টা গত দুদিনে যে বর্ষণ, সেই বর্ষণের ফলে ফেনীর ফুলগাজী পরশুরামের যে তিনটি সীমান্তবর্তী নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী, সেই তিনটি নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে। আমরা সর্বশেষ রাত 2টায় যে খবর পেয়েছি তখনও সেই তিনটি নদীর পানি বিপদসীমার 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং এই যে অতিরিক্ত পানির তোড়ে এবং ভারতীয় উজানের পানির যে চাপ, তার ফলশ্রুতিতে কিন্তু মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী পাড়ের 15টি স্থানে কিন্তু ভাঙন দেখাতে, যার ফলশ্রুতিতে 25টির মতো বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শহর এবং ফুলগাজী পরশুরাম মিলিয়ে প্রায় 10,000-এর মতো মানুষ কিন্তু এই যে গত দুদিনের ভারী বর্ষণ এবং প্লাবন পরিস্থিতিতে দুর্ভোগের শিকার হয়েছেন। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি শহরে কিছুটা উত্তরণ হলেও সীমান্তবর্তী যে তিন নদী ফুলগাজী, পরশুরাম এবং কহুয়া, এবং সেখানে কিন্তু অবনতি হয়েছে এবং নদীর যে বাঁধ সেগুলো ভেঙে কিন্তু এলাকায় পানি ঢুকছে, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষের গর্ভবসতি থেকে শুরু করে রাস্তাঘাট এবং বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং পুকুর, ফসলি জমি সহ বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে দুর্যোগ পরিস্থিতিতে ফুলগাজীতে 93টি আশ্রয় কেন্দ্র এবং পরশুরামে 65টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে শুকনো খাবার পৌঁছে গেছে। আমরা যতটুকু জেনেছি রাত পর্যন্ত 193 জনের মতো দুর্গত মানুষ সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। ফেনী শহরেরও একটি আশ্রয় কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু 28 জনের মতো মানুষ আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে ফেনীর যে প্লাবন এবং বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ। ফেনী থেকে বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে নোয়াখালীর স্বাভাবিক জীবনযাত্রা। টানা 2 দিনের বৃষ্টিতে তলিয়েছে পৌরসভার বেশিরভাগ সড়ক। প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 10 জুলাই পর্যন্ত নোয়াখালীর সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জলজটে দুর্ভোগ বাড়ছে মানুষের। বৃষ্টির পানি আর উজানের ঢলে বন্যার শঙ্কায় দিন দিন কাটছে স্থানীয়দের। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে আশ্রয়হীন হয়ে পড়েছে 26টি পরিবার। ভাঙন থামলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বৈরী আবহাওয়া ভোগান্তি বাড়িয়েছে তাদের। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিতদের মাঝে নগদ টাকা, টিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন, ছবি তুলেছেন সজীব খান। শরীয়তপুরের ওসিমউদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা জয়নব বেগম স্বামীকে হারিয়ে জীবনযুদ্ধে একাই সংগ্রাম করে সব সম্বল দিয়ে বানিয়েছিলেন বসতঘর, কিন্তু সোমবারের আকস্মিক পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায় তার শেষ সম্বল ওই ঘরটি। আশ্রয় হারিয়ে দিশেহারা জয়নব। অনেক কষ্টের ঘর, অনেক কষ্ট করে ঘর দিছি, নিজস্ব কাজে তো টিন কিন কাটতে আমি ঘর দিছি। গণেশ কুন্দ যারা আইতে আইতে ডুবে গেছে, সুন্দর ডুবে গেছে গা।
জয়নব বেগমের মতো ভাঙনে নিঃস্ব হয়েছেন অন্তত ২৬টি পরিবার। শেষ সম্বলটুকু হারানোয় তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মার পার। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন তারা। এখানে বিল্ডিং উঠেছিল, এই পাশের দুইটা দোলনায় তলায় নিয়ে গেছে গাঙ্গে কালকে। একজনের জায়গা দিছে রয়েছে, আমরা আপাতত মালপত্র বাইরে রয়েছে। দেখে কই দুই অবস্থা বালি বলি হালা দুই দিন পরে আবার লইয়া জায়গা এমনি যে ই করে যে একটা বাঁধ দিব, বেরি বাঁধ দিব, সেই ব্যবস্থা কেউ করে না। আমরা ডরে যাইতেছি, কিন্তু আমার বাহার কেলে বসত বাড়ি ঘর সবকিছু নিয়ে গেছে, আমার বাড়ি দেশে নাই। এই ভিতরের মনে করুন যে ওই সাইডে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই মাল বাই করতে পারতেছি না, আমি তো ফুটা করে মাল বাই করতেছি। বাজারে ভাঙন হানা দেয় নির্ঘুম রাত কাটছে ব্যবসায়ীদের। এরই মধ্যে অনেকেই সরিয়ে নিয়েছেন দোকানের মালামাল। দোকান ঘর ফেলে কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। আমার দোকানটা আগামীকালকে ভাঙ্গেলাম, কালকে ভাঙ্গেলা এসেছিলাম, মনে হয় এই মুহূর্তে অনেক চিন্তা ভাবনা করছি কালকে ভাঙবো। আমাদের দোকানপাটের মানে 50% মাল অলরেডি সরাই ফেলাইছি, মানে এখনো হুমকির মুখে আছে, কখন না জানি আমার শুরু হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ পরিবর্তনের কারণেই এ ভাঙন। আর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে নদীর পাড়ে। এছাড়াও ভাঙন কবলিতদের যথাযথ সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের মাঝে আমরা খাদ্য সামগ্রী গতকাল রাতে বিতরণ করা হয়েছে। আজকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি, টিন বিতরণ করেছি এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এখানে অলরেডি 150 ব্যাগ জিও ব্যাগ ফেলা হয়েছে। 400 ব্যাগ রেডি আছে, আরও রেডি করছে। স্রোতের কারণেই মূলত এই ভাঙনটা। আর আমাদের ব্যবস্থা হিসাবে গতকালকেই ভাঙনটা শুরু হয় বিকাল থেকে। আমরা রাতের মধ্যেই হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। গতকালকে হচ্ছে ডাম্পিংটা শুরু করতে পারি নাই। আমরা হচ্ছে বালির জিও ব্যাগের যে বালির বস্তা, সেই বস্তা হচ্ছে আমরা ইতিমধ্যে সকাল থেকে ডাম্পিং শুরু করছি। সোমবার বিকেলে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা আকস্মিকভাবে ধসে পড়ে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর সহ 26টি স্থাপনা মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজশাহীর সবজির বাজারে। পণ্য সরবরাহ কমায় বাড়তি বেশিরভাগ সবজির দর। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন বাজারে বৃষ্টির প্রভাবে কতটা সবজির সরবরাহ কমেছে, আর কেজিতে কত সবজির দাম কত বাড়লো কমলো জানাবেন। উজ্জ্বল, এখন আমি আছি রাজশাহীর যে খড়খড়ি বাজার, সেই সবজির বাজারের সামনে। এখানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এই বৃষ্টির কারণে এখানে ক্রেতারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছে, এখানে বিক্রেতা যারা আছেন তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন। সেই সঙ্গে বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে এখানে বাজারে কিন্তু প্রতিটি সবজির দাম কিন্তু 5 থেকে 20 টাকা দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যদি গত সপ্তাহের সঙ্গে এই সপ্তাহের বাজার দরটি একটু যদি বলি তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটা দাম বেড়েছে। পটল গত সপ্তাহে ছিল 20 টাকা, আজ বিক্রি হচ্ছে 25 টাকা দরে। ঢেঁড়স গত সপ্তাহে ছিল 20 টাকা, আজ বিক্রি হচ্ছে 40 টাকা দরে। আলু ছিল 22 টাকা গত সপ্তাহে, আজ বিক্রি হচ্ছে 25 টাকা। বরবটি গত সপ্তাহে ছিল 20 টাকা, আজ বিক্রি হচ্ছে 30 টাকা। বেগুন গত সপ্তাহে ছিল 40 টাকা, আজ সেই বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা বেড়ে 80 টাকা দরে। ঝিঙ্গা গত সপ্তাহে ছিল 30 টাকা, আজ বিক্রি হচ্ছে 50 টাকা। করলা ছিল 30 টাকা গত সপ্তাহে, আজ সেই করলা বিক্রি হচ্ছে 35 টাকা। তবে এখানে স্থিতিশীল রয়েছে বাজারে, যেটি আদা এবং রসুনের দাম স্থিতিশীল রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গত সপ্তাহে আদা এবং রসুন যে দামে বিক্রি হয়েছিল, আজও ঠিক সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এইখানে যে আবহাওয়া, বৃষ্টির কারণে মূলত এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসের প্রয়োজন পড়ছে তার মধ্যে আমাদের সবজি অন্যতম। এই সবজি আমরা যখন কিনতে যাচ্ছি তখন দীর্ঘ সময় এবং আমাদের অনেক বেশি দামে কিন্তু সেই সবজি কিনতে হচ্ছে, এমনটি কিন্তু ক্রেতারা বলছেন। এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং সিস্টেম চালু করা হয় তাহলে হয়তো বা এই দামটা কমিয়ে আনা সম্ভব হবে বলেও তারা জানাচ্ছেন। এখানে যারা খুচরা এবং পাইকারি বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই আবহাওয়া কারণে মূলত বর্ষার মৌসুমে সবজির যে বাগান থাকে সেগুলো অনেক সময় গাছগুলো পছন্দ ধরে, যার কারণে সেরকম সবজি পাওয়া যায় না এইভাবে বলছেন। এবং বৃষ্টি বাড়ার কারণেই মূলত সরবরাহ কম থাকার কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা জানছেন। উজ্জ্বল, রাজশাহী সবজির বাজার থেকে ছিল এই সব সর্বশেষ। মারুফ হাসান জানাচ্ছিলেন রাজশাহী থেকে সবজির বাজারের খবর।
সাভারের আমিনবাজার এলাকায় 12 দিন ধরে নেই গ্যাস। ঘরের রান্নায় গ্যাস না পেয়ে বিপাকে ওই এলাকার লক্ষাধিক মানুষ। খাবারের জন্য বিকল্প উপায়ে লাকড়ির চুলায় রান্না করছেন কেউ কেউ, আবার কারো ভরসা হয়ে উঠেছে হোটেল রেস্তোরাঁর খাবার। তবে গ্যাস সংকট সবচেয়ে বেশি ক্ষতি করছে সিএনজি স্টেশন ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন খাত সংশ্লিষ্টদের। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রাম, 12 দিন ধরে এলাকায় গ্যাস নেই, তাই রান্না করতে হচ্ছে লাকড়ির চুলায়। শুধু ডালিয়া বেগম নয়, পুরো এলাকায় একই দুর্ভোগ। রান্না খাওয়ার সমস্যার পাশাপাশি খাবার কিনে খেতে লাগছে বাড়তি অর্থ। ছেলে অফিসে যায়, ভাত নিতে পারে না, মনে করেন অনেক কষ্ট করে খায়, আবার আমরা অনেক কষ্ট করে পাক শাক করি। এলাকাবাসী বলছেন 12 দিন আগে আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। নিরাপত্তার বিবেচনায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। এখন পর্যন্ত গ্যাস সংকটের দুর্ভোগ কাটেনি। মেঘে ভিজতাছি আর যে চুলায় আগুন জ্বলতেছে, একবার নিভে যায় একবার জ্বলে। আমরা এসে পাক করা পারি না, রান্না করা পারি না, সবার না খাওয়া। আমরা দুগা ভাত রাঁধতে পারি না, রুগী বাচ্চায় ওখানে এই যে চিড়ামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে সিএনজি স্টেশনগুলো। প্রভাব পড়ছে গ্যাস সম্পৃক্ত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। দ্রুত সমস্যা থেকে মুক্তি চাইছেন ভুক্তভোগীরা। আমাদের সিএনজি স্টেশন বন্ধ এবং গাড়ি ড্রাইভারদের তাদের অনেক দুর্ভোগ এবং তিতাস গ্যাসের আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকার কারণে আজকে আমাদের অনেক দিন যাবৎ আমরা ভোগান্তি। এদিকে তিতাস কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর মেরামত শুরু হলেও লিকেজ স্থলে অত্যধিক বালু থাকায় ব্যাক পেতে হচ্ছে। এছাড়াও ওই এলাকায় লোডশেডিং বাড়ায় মেরামতি কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। একটা জায়গায় আমার পাইপ আছে, পাইপটা লোকেট করে ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে বালি এবং পানি আসছে। তো আপাতত ওইখানে একটা 3 মিলিমিটার শীট দ্বারা সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি আগামী 1-2 দিনের ভিতরে কাজটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত ও ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার। রাজধানীর কলাবাগানে ভুয়া পুলিশ সেজে প্রতারণার সময় মোহাম্মদ বাবু মিয়া নামে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও কলাবাগান থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক ডাকাতির প্রস্তুতি সহ 8টি মামলা রয়েছে। পরে বাবুর বাসায় অভিযান চালিয়ে পুলিশের পোশাক, খেলনা, রিভলভার ও বিভিন্ন ছবি উদ্ধার করা হয়। পুলিশ জানায় তার সহযোগী সিয়াম পালিয়ে যায়। আসামি স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। এই ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে চলছে অভিযান। ছিনতাইয়ের সাথেও জড়িত, সে মাদক ক্রয় বিক্রয়ের সাথেও জড়িত। সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই আমরা যৌথ অভিযান পরিচালনা করে আমরা তাকে হাতে নাতে কাঁঠালবাগানের লাকি হোটেলের গলির মাথায় আর কি রাস্তার উপরে আমরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে পারি। যাত্রীবাহী রেলপথ সংযোজনের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে 2000 কোটি টাকা ব্যয়ে দেশের 3টি বড় ও 3টি ছোট রেল কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। যে কারখানাগুলোতে সংযোজন বা তৈরি করা হবে নতুন কোচ। এর মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বছরে 50টি কোচ সংযোজনের লক্ষ্য রয়েছে। চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও। অর্থায়ন নিশ্চিত হলে 2 বছরের মধ্যেই বাংলাদেশেই তৈরি হবে বিশ্বমানের যাত্রীবাহী রেল কোচ। আশিকুর রহমান আশিকের ছবিতে জানাবেন আমিরুল বাপ্পি। 1870 সালে যাত্রা শুরু সৈয়দপুর রেলওয়ে কারখানার। আসাম বেঙ্গল রেলওয়ের যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সৈয়দপুরে কারখানা তৈরি করে ব্রিটিশরা, যেখানে রেল কোচ তৈরি সহ চলত মেরামতের কাজ। এরপর পাকিস্তান আমল পর্যন্ত এই কারখানায় তৈরি হতো কাঠের কোচ। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে কারখানার তেমন একটা আধুনিকায়ন হয়নি। এ কারণে কোচ নির্মাণের পরিবর্তে আমদানি নির্ভর হয়ে পড়ে বাংলাদেশ রেলওয়ে। এদিকে 90 দশকের শুরুতে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলের কর্মীদের বড় অংশই চলে যায় অবসরে। বর্তমানে কারখানাটিতে 2800 লোকবলের বিপরীতে কাজ করছে 30%-এরও কম কর্মকর্তা কর্মচারী। 150 বছরের পুরনো এই কারখানাটিতে অবশেষে লাগতে যাচ্ছে আধুনিকতার ছোঁয়া।
২,০০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৩টি বড় ও 3টি ছোট কারখানা আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সৈয়দপুর কারখানা ছাড়াও পার্বতীপুর লোকোমোটিভ, চট্টগ্রামের পাহাড়তলীর বড় কারখানা এবং পার্বতীপুর, ঢাকা ও চট্টগ্রামের 3টি ছোট কারখানা আধুনিক হলে দৃশ্যপট পাল্টে যাবে খুব শিগগিরই। এর মাধ্যমে কয়েক দশক বাদে আবারও কোচ সংযোজনের যুগে প্রবেশ করবে সৈয়দপুর রেলওয়ে কারখানা। নতুন একটি ক্যারেজ কনস্ট্রাকশন ওয়ার্কশপ নির্মাণ করা হবে কারখানার ভেতরেই, যেখানে প্রতি বছর সংযোজন বা তৈরি হবে 50টি নতুন কোচ। আমাদের রিসোর্স রয়েছে, আমাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা সব কিছুই রয়েছে। আমরা যদি একটু সাজিয়ে নিতে পারি, আমাদের লক্ষ্যে আমরা ট্রেন আপ করতে পারি, তা আমাদের লোক দিয়ে আমরা কোচ তৈরি করতে পারবো, মেরামতো করতে পারবো, সব কিছুই সম্ভব। ইতোমধ্যে কয়েকবার সম্ভাব্যতা যাচাই করেছে পরিদর্শক দল। আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে নকশা প্রণয়নের কাজ। 2 বছরের মধ্যে কোচ নির্মাণ শুরু করা যাবে বলে আশাবাদী কর্মকর্তারা। 2026 সালের জুন মাসের মধ্যে আমাদের ডিটেল ডিজাইন অ্যান্ড এস্টিমেশন কাজটা কমপ্লিট করা। যদি সেই অনুযায়ী এগোতে পারি তাহলে আশা করি 2027 সালে আমরা নতুন একটা দিগন্তে পৌঁছাবো, যার দ্বারা আমরা সৈয়দপুর কারখানায় ক্যারেজ রক্ষণ, ক্যারেজ মেরামত, ক্যারেজ শুধু অ্যাসেম্বলিং কাজটা আমরা করতে সক্ষম হব। কারখানাগুলো আধুনিকায়নের জন্য বিদেশি অর্থায়নের খোঁজে রয়েছে সরকার। খুব স্বল্প সময়ের মধ্যেই সেই অর্থায়ন পাওয়া যাবে বলে আশাবাদী রেল বিভাগ। অবশেষে আধুনিক রেলওয়ে কোচ সংযোজনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই সৈয়দপুর কারখানাতেই উৎপাদন হবে আধুনিক মানের যাত্রী পরিবহনকারী কোচ। এর ফলে বাড়বে যাত্রী সেবা, আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে স্বয়ংসম্পূর্ণ হবে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। নিয়ম নীতির তোয়াক্কা না করে বরগুনা সংরক্ষিত বনের মাটি কাটার মহোৎসবে প্রভাবশালীরা, এমন খবরে প্রশাসন তড়িঘড়ি করে ব্যবস্থা নিলেও উদাসীন বন বিভাগ। এতে ক্ষুব্ধ পরিবেশবাদী ও স্থানীয়রা। জিয়াদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বন সংরক্ষণ আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভূমির অপব্যবহার বা ধ্বংস দণ্ডনীয় অপরাধ। তবে সে নির্দেশনা মানছেন না বরগুনার প্রভাবশালীরা। বিষখালী নদীর মাঝে জেগে ওঠা স্নিগ্ধ দ্বীপবনে ভেকু ব্যবহার করে মাটি কাটার দৃশ্য ধরা পড়ে এখন টেলিভিশনের ক্যামেরায়। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়েই বন্ধ করা হয় ইটভাটায় ব্যবহারের জন্য মাটি কাটার কাজ। মুঠোফোনে খবর প্রচার না করার অনুরোধ জানায় চক্রের মূল হোতা বশির পঞ্চায়েত। আমি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তরে টেন্ডারে আমরা 12 জন, ওই রুবিল আছে, তারপর সোহেল আছে, রাবাত মল্লিক আছে, আমি এরকম 12 জন। আপনি আসেন, সাক্ষাতে কথা লেখা হবে। আইয়ে জালের উপর দিয়ে আমি এত কই ভাই আপনারা এবার ঘুরিয়ে যান এই গোটটা কোনো গড়ে না কিছু না কইতে আছে মাটি কাটতে আছি কইছি মাটি কাটতে গেছেন মাটি কাটতে কইছি আমরা গো কইতে আমরা ফরেস্ট থেকে কিনছি হরিণ ছাড়ছে। হ্যাঁ হরিণ এই সরে করে মাটি কাটতে আছে বেকু দিয়া আইয়া দেখাই দিয়ে গেছে এই সরতে আগো ইজারা নেওয়া সর এন্ড মাটি কাটতে নেওয়া লাগে আমরা এক পল্টন মাটি দিচ্ছিলাম। 5 মিনিট ডলার তোমার। বিষয়টি প্রশাসনকে জানালে তড়িঘড়ি করে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাৎক্ষণিক জব্দ করা হয় একটি বার্জ, একটি সমুদ্রগামী ট্রলার ও একটি মাটি কাটার এক্সকাভেটর। বন বিভাগের নাকের ডগায় এসব ঘটলেও মাটি কাটার সময় দেখা মেলেনি বরগুনার বন রক্ষকদের। এতে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। অনেক খোঁজাখুঁজির পর বন কর্মকর্তাকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আমি তো জানি না, আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি, আমি জানি না, আমি জানবো তারপর আপনাদেরকে তথ্য দিতে পারবো। মূল দায়িত্ব হলো বন বিভাগের, এটা তাদের একেবারে একান্ত দায়িত্ব, এটা তাদের করা উচিত। কারণ কি তারা এটা করতে চায় না, এটা হাইকোর্টের নির্দেশনা আছে, সুপ্রিম কোর্টের নির্দেশনা, এটা কেউ মানতে চায় না। এই আইনগুলো যদি মানতো তাহলে আমাদের এই অঞ্চলে বন অঞ্চল বা সংরক্ষিত বনগুলো ধ্বংস হতো না। এইটার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। তবে মাটি কেটে অবৈধভাবে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যখনই আমরা এই ধরনের কোনো তথ্য পাবো আমাদের চলবে, এবং আমাদের নিয়মিত মোবাইল করতে এসবের বিরুদ্ধে হচ্ছে। আপনারা যখনই তথ্য দিচ্ছেন তখনই তো আমরা অভিযান পরিচালনা করছি। এছাড়া আমাদের যখনই নজরে আসতেছে আমরা সেটা করছি। বরগুনায় 4183 একর সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে যা রক্ষা করে উপকূলবাসীকে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।
নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৮ জনের। নেপালে নিখোঁজ ২০, চীনে অন্তত ১১। চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটে কোশি নদী প্লাবিত হয়ে ধসে পড়ে ২ দেশকে যুক্ত করা মৈত্রী সেতু। সেতুর ভাঙনে বন্ধ রয়েছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্য সমেত অনেকগুলো কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। নেপালের নুয়াকোট জেলায় ত্রিশুলি নদীর তীরবর্তী এলাকাতে উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। ভারতের হিমাচলে বন্যায় মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। বর্ষা শুরুর একই সময়ে পাকিস্তানেও বন্যায় প্রাণ গেছে ৩৮ শিশু সহ ৭৯ জনের। টেক্সাসের বন্যা ভয়াবহ হবার পেছনে ৩টি কারণ খুঁজে বের করেছে বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির দাবি, মাত্র ৬ ঘন্টায় ৪ মাসের সমপরিমাণ বৃষ্টির পেছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি দায়ী ভৌগোলিক অবস্থান, যাতে প্রভাবক হিসেবে কাজ করেছে জাতীয় আবহাওয়া দপ্তরের কর্মী ছাঁটাই। নাফি আরমান মননের প্রতিবেদন। টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত। সময়ের সঙ্গে ক্ষীণ হচ্ছে নিখোঁজদের জীবিত ফেরত পাবার সম্ভাবনা। উদ্ধার কাজ পরিচালনার পাশাপাশি জনমনে ঘুরছে একটাই প্রশ্ন, কিভাবে এতটা প্রলয়ঙ্কারী রূপ ধারণ করল এই বন্যা? উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পর বের হয়েছে বন্যার প্রাণঘাতী রূপ ধারণের ৩টি কারণ। সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে সৃষ্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের দিকে এগোয়, সঙ্গে নিয়ে আসে বিপুল পরিমাণ আর্দ্রতা। টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলের উঁচু পাহাড়গুলোর কারণে বাধাপ্রাপ্ত হয়ে আর্দ্রতা আরও উপরে চলে যায়, যার ফলে তৈরি হয় বজ্রঝড় ও ভারী বৃষ্টি। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য বলছে, গেল শুক্রবার টেক্সাসের কার কাউন্টিতে মাত্র ৬ ঘন্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, যা অঞ্চলটির ৪ মাসের বৃষ্টির সমপরিমাণ। গুয়াডালুপে নদীর উপচে পড়া পানির তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে যায় আশপাশের বাসিন্দাদের। দ্বিতীয় কারণ হিসেবে কার কাউন্টির ভৌগোলিক অবস্থানকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ফ্ল্যাশ ফ্লাড অ্যালি নামে পরিচিত এই অঞ্চল ঐতিহাসিকভাবে আকস্মিক বন্যার জন্য পরিচিত। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা পানি সরাসরি নদীতে গিয়ে পড়ে, তাই চোখের পলকেই বাড়তে থাকে নদীর পানি। ৪ জুলাই ভোররাতে মাত্র ১.৫ ঘন্টার মধ্যে গুয়াডালুপে নদীর পানির উচ্চতা ১০ ফুট থেকে বেড়ে পৌঁছায় প্রায় ৩০ ফুটে। এখানেই চলে আসে তৃতীয় কারণ। শুক্রবার বিকেলে বন্যা সতর্কতা জারি করা হলেও গভীর রাতে সেটিকে আকস্মিক বন্যা সতর্কতায় পরিণত করা হয়। মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হলেও গভীর রাত হওয়ায় অনেকেই ঘুমের মধ্যে হারিয়েছেন প্রাণ। এক্ষেত্রে বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন আবহাওয়া দপ্তরে কর্মী ছাঁটাইয়ের কারণে বন্যার আগাম পূর্বাভাস দেয়া সম্ভব হয়নি। I suspect the folks did their job, but I don't know under what circumstances or conditions. A lot of the weather forecast offices now are not operating at full complement of staff, which means that you're really putting an extra burden on these folks. I don't know how much that was a factor in what happened in Texas. বন্যার পূর্বাভাস দেয়ায় জাতীয় আবহাওয়া দপ্তরের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। যদিও কর্মী ছাঁটাইয়ের কারণে দুর্যোগের পূর্বাভাসে প্রভাবের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। নাফি আরমান মনন, এখন বিশ্ব। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ সরবরাহ কর্মসূচিকে স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার সঙ্গে তুলনা করছেন খোদ ইসরায়েলি সেনারা। সহায়তা কার্যক্রমের নামে বর্বর হত্যাযজ্ঞে প্রাণ হারিয়েছেন ৭ শতাধিক ফিলিস্তিনি। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থা GHF। নাফি আরমান মননের প্রতিবেদন। স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার কথা মনে আছে নিশ্চয়ই। লক্ষ্যে পৌঁছাতে হলে এগিয়ে যেতে হবে খেলোয়াড়কে, তবে লালবাতি জ্বলার সময় থাকতে হবে ধীর স্থির, নড়াচড়া করলেই মৃত্যু নিশ্চিত। বাস্তব জীবনে স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলাটি প্রতিদিনই মঞ্চস্থ হচ্ছে গাজায়, যার কারিগর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, সংক্ষেপে GHF। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থাটি উপত্যকায় কার্যক্রম পরিচালনা করছে ৪৫ দিন ধরে, আর এ সময় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭ শতাধিক ফিলিস্তিনি।
মিশর ভিত্তিক স্বাধীন সংবাদপত্র মাদামাসরের প্রতিবেদন বলছে, মধ্য ও দক্ষিণ গাজায় 4টি বিতরণ কেন্দ্র পরিচালনা করছে জিএইচএফ। কেন্দ্রগুলোয় প্রতিদিন গড়ে 2 ঘন্টা হেঁটে ত্রাণ নিতে যান ফিলিস্তিনিরা। আইডিএফ ঘোষিত কমব্যাট জোনে অবস্থিত হওয়ায় কেন্দ্র খোলার আগে কিংবা পরে পৌঁছানোর অর্থ মৃত্যু। যদিও দৈনিক মাত্র 9 থেকে 13 মিনিট খোলা থাকে জিএইচএফ। কখনো অনলাইনে পোস্ট দিয়ে কেন্দ্র খোলার কথা ঘোষণা করা হয়, কখনো ঘোষণা ছাড়াই চলে সহায়তা কার্যক্রম। তাই প্রতিদিনই শোনা যাচ্ছে খাদ্য সংগ্রহের সময় গাজাবাসীর মৃত্যুর খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নাইপারের মাধ্যমে ত্রাণ প্রত্যাশীদের টার্গেট করেন ওয়াচ টাওয়ারে থাকা ইসরায়েলি সেনারা। বিষয়টি স্বীকার করে আইডিএফের এক সেনা সাক্ষাৎকার দিয়েছেন হারেটস পত্রিকায়, যেখানে তিনি দাবি করেন ত্রাণ কেন্দ্রে কর্মরত সেনাদের অভিযানের নাম অপারেশন সল্টেড ফিশ, যা স্কুইড গেমের রেড লাইট গ্রিন লাইট খেলার ইসরায়েলি শিশুদের সংস্করণ। নিরস্ত্র ফিলিস্তিনিদের দিক থেকে হামলা চালানোর অভিযোগের সত্যতা না মিললেও কর্মকর্তাদের নির্দেশে প্রতিদিনই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। যদিও সকল অভিযোগ অস্বীকার করেছে জিএইচএফ। সংস্থাটির দাবি, কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা বিঘ্নিত হলে নেওয়া হয় পদক্ষেপ। অপতথ্যের কারণে ত্রাণ কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। The sort of key piece of disinformation is, every single day, some figure comes out from the Gaza Health Ministry. উপত্যকায় জিএইচএফের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইতোমধ্যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে বিশ্বের 170টিরও বেশি বেসরকারি উন্নয়ন সংস্থা। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে সংস্থাটির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘ। গাজায় ত্রাণ সরবরাহের কার্যক্রম শুধুমাত্র জাতিসংঘ ও রেড ক্রিসেন্ট পরিচালনা করবে, যুদ্ধবিরতি প্রস্তাবে এমন দাবি অন্তর্ভুক্ত করেছে হামাস। এমন পরিস্থিতিতে হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের অপেক্ষায় বিশ্ববাসী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই আন্দোলনের অবিসংবাদিত অধ্যায় সাভার, নিয়ন্ত্রণ নিতে ছাত্র জনতার উপর চলে নির্বিচারে গুলি। 5 আগস্ট পর্যন্ত 20 দিনে শহীদ অন্তত 50। রেকর্ড বৃষ্টিতে ফেনীর 3 নদীর বাঁধে 11 স্থানে ভাঙন, 25 গ্রাম প্লাবিত, শহর জুড়ে জলাবদ্ধতা। নোয়াখালীর 4 উপজেলায় মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা। সাভারের আমিন বাজারে 12 দিন ধরে নেই গ্যাস, বিপাকে 1 লাখেরও বেশি বাসিন্দা। সিএনজি স্টেশন ও ব্যবসা প্রতিষ্ঠানেও দুর্ভোগ। বেচা কিনে নাই, আমাদের মালিক পক্ষ কিভাবে আমাদেরকে বেতন দিবে? আমরা দুগা ভাত রাঁধতে পারি না, চিরামুড়ি খায় কোনো মতন দিন কাটাই। যাত্রীবাহী রেল কোচ সংযোজনের নতুন যুগে বাংলাদেশ, সৈয়দপুরে বছরে 50টি কোচ সংযোজনের লক্ষ্য, চলছে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ। এবং বরগুনায় নিয়ম না মেনে সংরক্ষিত বনের মাটি কাটার মহোৎসব, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা, উদাসীন বন বিভাগ, ক্ষুব্ধ স্থানীয়রা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।